আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত আছে যেইটাকে ধরে যদি আমরা একটা ইনসাফের কল্যাণ রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সেটা বানাতে পারলে এইটা জার্নিটা এখন শুরু হবে, নট নেসেসারিলি আগামী বছরই সেই রাষ্ট্রটা হয়ে যাবে। এখন না হয়েছে বিপ্লব আর গণ অভ্যুত্থানের ফসল আমরা ঘরে তুলতে পারি নাই। এখন রাষ্ট্রের সমস্যা হলো ধরেন উপদেষ্টা সাপোজ 15 জন, এখন তাদের এই কাজটা তো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দিবে আমলারা। তো সচিব থেকে শুরু করে এলাকার ইউনো পর্যন্ত এই পুরো সেটআপটা তো আওয়ামী ফ্যাসিবাদের সেটআপ। আমরা শুধু এই যে জুলাইয়ের 1500 শহীদের কথা বলতেছি, কিন্তু আসলে তো এই 36শে জুলাই 36 দিনে আসে নাই। সেই আপনার পিলখানা মেসাকার, শাপলা, এরপরে মোদি হত্যাকাণ্ড, কতগুলো আপনি বলেন অনেকগুলো কারণেই তো এই প্রেক্ষাপট হলো। কিন্তু ফ্যাক্ট হলো এই সময়টা তো সে এক্স্যাক্টলি ক্লাসিক্যাল যেটাকে ফ্যাসিবাদ বলে, ফ্যাসিজম বলে, এটা সে চর্চা করে ফেলেছে। আমাদের এমন রাষ্ট্র বানাইতে হবে যাতে যে ভয়াবহ খুনি অপরাধী তাকেও আদালতি বিচার করবে, আমরা আদালতের কাছে সোপর্দ করব, কেউ নিজে আইন নিতে পারবে না। কিন্তু ন্যূনতম সে আস্থার রাষ্ট্র তো আমাদের আগে বানাইতে হবে, সেই জায়গাটা আমাদের নিতে হবে, সেটা আমাদের সমান নিতে হবে। এরকম একটা তুমুল ঐতিহাসিক গণ অভ্যুত্থান হবার পরে ধরেন একটা জাতির তো 50-100 ছেলে মেয়ে হয়ে ওঠা দরকার যাদেরকে পুরো জাতি চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে যে না এই ছেলেটা, এই মেয়েটা, না ওরা এটার ব্যাপারে বিক্রি করবে না, বা ওরা কোনোভাবে বিক্রি হবে না, এরকম থাকা দরকার। এটা হওয়া উচিত ছিল। আমাদের কপাল খারাপ এবং দিন শেষে মানে অনেক মেকানিজমের কারণেই আমাদের ওই ফিগারগুলো সংখ্যায় আস্তে 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 করে কমে গেছে। দর্শক, স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি আপনাদের খুবই পরিচিত মুখ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত তার জ্বালাময়ী ঝাঁঝালো বক্তব্য আমরা শুনি। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ ভাইয়া। হাদী, আপনার কাছে শুরুতেই জানতে চাই, জুলাই অগাস্ট 2024-এর সেই উত্তাল দিনগুলো থেকে শুরু করে আজকে পর্যন্ত 1 বছর পূর্ণ হতে চলেছে। আপনারা অনেকে ছিলেন এক মঞ্চে, এক কাতারে, যে যার অবস্থান থেকে নেমেছিলেন। আজকে গোত্রে গোত্রে ভাগ, মতের সাথে দ্বিমত, মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু মত দ্বিমতটা আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে যে সরাসরি বিরোধ থেকে শুরু যাচ্ছে সংঘাত, সংঘর্ষ। জুলাইয়ের শহীদদের আত্মা কি শান্তি পাবে? আমরা আসলে মহান মুক্তিযুদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনা ঘটবার পরেও আমরা আসলে আমাদের রাষ্ট্র বানাতে পারি নাই। আর ঠিক 54 বছর পরে আমরা আর একটা 24 পেলাম, যখন আমরা মনে করেছি যে আমরা এইবার সম্ভবত আমরা একটা যেটাকে জনগণের রাষ্ট্র, একটা সত্যিকার অর্থে রিপাবলিক, সেইটা বানানোর যে আমাদের আকাঙ্ক্ষা। আমি এখনই অত হতাশ হচ্ছি না যে এটার সুযোগ চলে গেছে, কারণ আমি মনে করছি যে ধরেন আমেরিকা আজকে তার শত সমস্যা থাকা সত্ত্বেও নাগরিক প্রশ্ন তো সেখানে আমাদের সাধারণ নাগরিকের চেয়ে অনেকে সেখানে বেশি সিভিক রাইট এক্সারসাইজ করে, চাইলে কেউ কারো গায়ে তো হাত দিতে পারে না। তো তারাও তো দীর্ঘ গৃহযুদ্ধ, মারামারি, রক্ত, এই জায়গাটায় দাঁড়াতে তার প্রায় 200 বছর লেগেছে আমেরিকা হয়ে উঠতে। ইউরোপের একই ইতিহাস। তো আসলে আমাদের তো ওই যে দীর্ঘ নিজেদের যে সংগ্রাম, রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা, এইটা তো আসলে আমরা সুযোগ পাই নাই। এইবারই আমাদের একটা সুযোগ ছিল। তো এখন যেটা মুশকিল, ধরেন আপনি যেটা বলেছেন যে মত দ্বিমত তো থাকবে, যদি মত দ্বিমত না থাকে তাহলে তো সবাই মিলে একটা কণ্ঠস্বর হতো, এটা আসলে তো সৌন্দর্য না। সুতরাং ডেমোক্রেসি বলি, পলিটিক্স বলি, সব কিছু মত দ্বিমত থাকবে, প্রচণ্ড বিরোধিতা থাকবে, কিন্তু আফসোস হলো সেখানে এই বিরোধিতা যখন সংঘাতের রূপ নেয়, এইটা তো কোনোভাবে হওয়ার না। ধরেন আমরা তো এখন কিন্তু প্রচণ্ড কতটা ঝুঁকির মধ্যে আছি, এটা কিন্তু আমরা এই সময়টা দাঁড়িয়ে বলতে পারছি না। আমরা ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আমরা এই জুলাইয়ের উপরে দাঁড়িয়ে একটা ইনসাফের রাষ্ট্র বানাতে পারি, দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার জন্য, এমনকি হাজারোবার বলেছি আবারও বলি, এই রাষ্ট্র পুনর্গঠনে আওয়ামী লীগকেও লাগবে। কোন আওয়ামী লীগ? যে সরাসরি গণহত্যা করে নাই, খুন করে নাই, গুম করে নাই, ধর্ষণ করে নাই, আয়নাঘর করে নাই, শুধু সে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করে। সুতরাং আমরা বলেছি একটা আপনারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন অথবা তওবা কমিশন। তো আপনি যদি আগে এটার বিচার করে ফেলেন, যাদের ক্রিমিনাল অফেন্স আছে, তাহলে ক্রিমিনাল অফেন্স যাদের আছে বিচার হয়ে গেছে, বাকিদের আর কি অপরাধ নাই, তাহলে তারা তওবা করবে। পৃথিবীর অনেক দেশে আপনারা জানেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। তারপরে তাকেও আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন নিতে হবে। আমরা তাদেরকেও বাদ দিয়ে এটা পারবো না, কিন্তু আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত আছে যেইটাকে ধরে যদি আমরা একটা ইনসাফের কল্যাণ রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সেটা বানাতে পারলে এইটা জার্নিটা এখন শুরু হবে, নট নেসেসারিলি আগামী বছরই সেই রাষ্ট্রটা হয়ে যাবে। কিন্তু এই জার্নিটা এখন শুরু যদি করতে পারি খুব ভালো। এই জার্নিটা যাতে না হয় দেশি বিদেশি অনেক শত্রু,
অনেকভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করবে, আমাদের মধ্যে সংঘাত বাঁধানোর চেষ্টা করবে, গৃহযুদ্ধের পর্যায়ে নেওয়ার চেষ্টা করবে। আর যদি আমরা কালেকটিভলি ফেল করি, তাহলে সম্ভবত কয়শো বছর যে আমাদের পুরো জাতি পিছিয়ে যাবে এটা চিন্তাও করা যাবে না। কিন্তু আমরা কিছু ঘটনা দেখতে পেয়েছি, ধরেন আওয়ামী লীগকে সমর্থন করত, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মামলা নেই। কেউ কেউ শুধু বাণিজ্য করার জন্য, সে ঢাকা না, বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে জানি যে তাদেরকে ধরে নিয়ে রীতিমতো তাদের বাড়িঘরে আক্রমণ করে ধরে নিয়ে মামলায় ঢোকানোর ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, অথবা আবার মামলা বাণিজ্য যেটাকে এদেশে চলছে। বলে, এদেশে মামলা বাণিজ্য যেটা বলে। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো যখন চলতে থাকবে, অস্বাভাবিক কিছু না, রাষ্ট্রের দায়িত্ব কি সেগুলোকে ঠিকঠাক করা? এই যে কথাটা বললেন যে আমাদের এগিয়ে যেতে হবে রাষ্ট্র পুনর্গঠনে, আমরা 11 মাস যাওয়ার পরে রাষ্ট্র পুনর্গঠনের কাজটাই তো ঠিক মতো শুরু করতে গেলে প্রতি পদে পদে বাধা, তাহলে সামনে আবার নির্বাচন চলে আসতেছে, তাহলে এটা কিভাবে আপনি মনে দেখেন, করেন? এইটাই হলো আমাদের আফসোস যে এই সরকারের, প্রথম হলো এই সরকারের মধ্যে যারা পরিচালনায় আছেন এদের অনেকগুলো, ধরেন একটা হলো আমাদের প্রত্যাশা, আর একটা হলো আমি নিজেই যদি উপদেষ্টা হতাম আমি কি কি ফেস করতাম। তো দুটো দিকেই বলা, একটা হলো আমাদের যেটা প্রত্যাশা, ওই রকম তো কোনো আউটপুট এই সরকার, এই রাষ্ট্র এখন পর্যন্ত আমাদেরকে দেখাতে পারে নাই। ধরেন আমরা এই জুলাই আসার আগে যদি অন্তত যারা একদম খুনের নির্দেশদাতা গণহত্যার, তাদের ট্রায়ালটা যদি অফিসিয়ালি মোটামুটি শেষ করে ফেলতে পারতাম, হাইকমান্ডে যারা আছে, তাই এটার একটা ভিজিবল ইমপ্রুভমেন্ট হতো। তাহলে হতো কি, এরপরে আমরা যদি বিচারটাকে আরও এগিয়ে নিতে পারতাম, তাহলে হতো কি, এই যে মামলা বাণিজ্য যেগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক কমে আসতো। কারণ যাদের নামে মামলা আছে, যাদের বিচার চলছে, এর বাইরে আর তো মামলা হওয়ার সুযোগ নাই। তো এখন আমরা ওইটা না পড়বার কারণে কি হয়েছে, এখন আগে যে মামলা বাণিজ্যটা আওয়ামী লীগ করেছে, যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ প্রত্যেকটা এলাকায় যে কোনো ঝামেলায় অজ্ঞাতনামা 500-1000 দিয়ে রাখতো, এবং এইটা থাকতো আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কোটা। এর মানে যখন কেউ বিএনপির বা জামাতের বা যে কোনো নিজের চিন্তার বিপরীত গেলেই, অথবা সে কারো কাছ থেকে টাকা নিতে চায়, ওই অজ্ঞাতনামা মামলার আসামি করে তারপরে তাকে নিঃস্ব করে দেয়া। এখন ধরেন ঠিক ওই প্র্যাকটিসটা তো হয়তো যেখানে বিএনপি আছে কেউ, সে অন্য কারোর সাথে করবে, এটা খুব স্বাভাবিক। তো এখন এইটাকে আমরা বন্ধ করব কিভাবে? এইটা বন্ধ করার সরকার একবার উদ্যোগ একটা নিয়েছিল যে এই ব্যাপারে কোনো মামলা হতে হলে সরাসরি সরকারের একটা অনুমতি লাগবে। তো এখানেও আবার আমরা বিরোধিতা করেছি। এটাও এমন সংকট, আপনি জানেন যে অনেক শহীদ পরিবার, দেখেন ঝামেলাটা হলো কি, আমাদের এইখানের যারা শহীদ, এদের কিন্তু অধিকাংশ পরিবার এত কষ্টে দিন যাপন করে, মানে ওই বারবার থানায় গিয়ে, থানায় মামলা না নিলে আদালতে গিয়ে, না হলে ঢাকায় এসে এই ঘুরে ঘুরে মামলা করার সঙ্গতি তার নাই। সুতরাং যখন সে দেখবে যে এত ঝামেলা করতে হচ্ছে, সে মামলাটা আর করবে না, কিন্তু তারও তো ন্যায় বিচারটা পাইয়ে দিতে হবে। এখন মুশকিল হলো আমাদের সোসাইটিতে সমস্যাটা কি, দেখেন আমাদের দলমত নির্বিশেষে মানুষ এই গণ অভ্যুত্থানে নেমেছে, এটা যেরকম সত্য, কিন্তু আমরা যে যত কথা বলি, আমাদের চরিত্র হলো আমরা সামনে পোস্টারটা শুধু পাল্টাই, ভিতরের লোক। যেমন গতকালকে ধরেন এই গণমাধ্যম থেকে শুরু করে যারা ঠিক হাসিনার বন্দনা করেছে, একটা হলো আপনি চাপে পড়তেছেন, চাপে পড়ে ন্যূনতম একটা কাজ করা, এটা কিন্তু আপনার রেজিস্টার পোস্টারে বোঝা যাবে। আর একটা হলো না, আপনি নিজেই খুশি হয়ে তেলে ড্রাম নিয়ে যাচ্ছেন, এই দুইটা কিন্তু বোঝা যায়। তো যারা এতদিন শেখ হাসিনার বন্দনা করেছে, এখন সামহাউ তারা ট্রাই করছে কেউ তারেক রহমান সাহেবকে, অথবা কেউ অন্য অন্য দলকে, এইভাবে। তো আমাদের জাতির চরিত্রটাই হলো অনেকের এমন হয়ে গেছে, আমরা মনেই করি না যে ন্যূনতম সম্মান, নিজের ব্যক্তিত্ব বোধ নিয়ে দাঁড়াই থাকলে একটু কষ্ট হয়, কিন্তু এটা মানে একদম বিফলে যায় না, বরং বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাকে সম্মান দিতে বাধ্য হয়। কিন্তু ওই কোমরটা আমাদের ভেঙে গেছে জাতিগতভাবে। এখন যেটা হয়েছে, ওই যারা এতদিন আওয়ামী লীগের এই মামলা বাণিজ্য করেছে, এরা এখন তো আবার অনেকে বিএনপিতে অথবা অন্য অন্য কোনো দলে যোগ তো দিয়েছে। তো এই প্র্যাকটিসটা তো তাদের আছে, তাদের লাগবে টাকা, সুতরাং এই মামলা বাণিজ্যগুলো চলছে। এখন এই জন্য এই রাষ্ট্রের যেটা ফেলিওর, সেটা হলো ধরেন সে ভিজিবল কোনো ইমপ্রুভমেন্ট দেখাতে পারে নাই। কিন্তু তার ক্ষেত্রে আবার যেটা বড় সমস্যা, আমরা তো আসলে বিপ্লবটা করতে পারলাম না। এখন না হয়েছে বিপ্লব, আর গণ অভ্যুত্থানের ফসল আমরা ঘরে তুলতে পারি নাই। এখন রাষ্ট্রের সমস্যা হলো, ধরেন উপদেষ্টা সাপোজ 15 জন, এখন তাদের এই কাজটা তো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দিবে আমলারা। তো সচিব থেকে শুরু করে এলাকার ইউনো পর্যন্ত পুরো সেটআপটা তো আওয়ামী ফ্যাসিবাদের সেটআপ। তারপর তো আবার চেঞ্জ করা হলো। দেখেন এইখানে চেঞ্জটা কি হয়েছে, এটা অনেকের, ধরেন আমি আপনাকে বলি, আজকে যে সচিব আছে, আপনি একজন ইউনোরও তো সচিব বানাইতে পারবেন না, অ্যাটলিস্ট যে অ্যাডিশনাল সেক্রেটারি, তাকে আপনি হয়তো সেক্রেটারি বানাতে পারবেন। তো এই গত 15 বছরে পুরো, বিশেষ করে 3-4টা তো আমি একদম শতভাগ দায়িত্ব নিয়ে বলতে পারি, বিসিএস ক্যাডার, বিসিএস প্রশাসন, পুলিশ, ফরেন,
ট্যাক্স, কাস্টমস, এগুলো এমনভাবে ছেকে ছেকে নেওয়া হয়েছে যেটা মনস্তত্ত্ব, মানে এখানে শতভাগ যে ছেলেটা সব থেকে কম আওয়ামী লীগ সে উৎকৃষ্ট মানের চিন্তায় আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট কাঠামোর অধিকারী। এটার প্রমাণ আমি শতভাগ দিতে পারবো আপনারা বললে। আমাদের এমন অনেক বড় ভাই বন্ধু আছে যারা কাঁদতে কাঁদতে ভাইবা বোর্ডে বের হয়েছে শুধু নামের কারণে, মানে তাকে তো নিবেই না তার নাম, মানে তার নামটা এমনভাবে একটা ফ্রেমিং এর মধ্যে আছে, তো তাকে প্রচন্ড গালিগালাজও করা হয়েছে, এমনও করা হয়েছে। ধরেন আজকে যদি এই প্রশ্ন করি, বিসিএস ভাইবে কেন 200 নাম্বার করতে হবে, আবার কেন করা হয়েছে? একজনের রিটেনে এত পাস করেছে, আপনি সেখানে 100 মার্কের জায়গায় 200 নাম্বার কেন? এর মানে রিটেনে যদি আপনার বিপরীত চিন্তার কেউ অনেক ভালো নাম্বার পেয়েও আসে, আপনি তাকে এখান থেকে ভাইবে এত কমাই দিবেন আর অন্যজনকে বাড়াই দিবেন, সে কোনো ক্যাডারই পাবে না, অথবা নন ক্যাডার পেয়ে বসে থাকবে। তো যেটা হয়েছে, আমলাতন্ত্রের কি চেঞ্জটা হয়েছে? ছিল শরীয়তপুরের ডিসি, তারা আনা করছে ঝালকাঠির ডিসি, ছিল বরিশালের, তারা দিছে খুলনায়, তো সে তো আছে। অথবা ধরেন সে ছিল মাঠ প্রশাসনে, তার নিয়ে আসা হয়েছে সচিবালয়ে, কিন্তু কাঠামো তো এক। ধরেন পুলিশ, 1000-এর বেশি পুলিশের উপরে শুধু মামলা আছে যারা ভ্যালিড মামলা, যারা প্রকাশ্য গুলি করেছে কোনো কারণ ছাড়া মানুষের উপরে, এখন পর্যন্ত 100 গ্রেপ্তার হয় নাই। তো এখন কেন তাকে যে তদন্ত করতে যাচ্ছে সেও তো তার কলিগ, আরেকজন পুলিশ, তো কলিগের বিরুদ্ধে প্রতিবেদন দিবে, এটা তো তাদের জন্য কঠিন। তো আপনি পুলিশের কোনো পুনর্গঠন করতে পারেন নাই, আপনি আমলাদের কিচ্ছু করতে পারেন নাই, তো আপনি এই কাজগুলো আসলে করবে কে? তো যখনই সে একটু বড় বিগ শট খেলতে যায়, দেখে আমলারা কলম নিয়ে বসে থাকে, বলে আমরা কর্মবিরতি, পুলিশ কর্মবিরতি। ইভেন ধরেন আর্মির মধ্যে একটা অংশ তো পিলখানা ম্যাসাকারের সাথে জড়িত ছিল, তো আমরা কি সেই পিলখানা এখন পর্যন্ত দৃশ্যমান, ওটা দিয়ে টান দিলে অনেকের নাম চলে আসে, করা যাচ্ছে না। গুম কমিশন, এটার প্রতিবেদন কি সামনে আমরা পাবো আসলে? ধরেন এখানেও তো ডিজিএফ এর অনেকের নাম চলে আসবে। তো সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। এখন এই সরকারটা চালাইতে হলে তার আর্মি লাগে, ডিজিএফআই লাগে, এনএসআই লাগে, পুলিশ লাগে, আমলা লাগে, প্রত্যেককে হাসিনা এমনভাবে নগ্নভাবে ব্যবহার করেছে যে তাদের কোনো প্রফেশনালিজমের ছাপও নাই। আপনি যারে ধরবেন সেই নগ্ন হয়ে আসবে। তো এখন সে তো আসলে ফাংশন করতে পারতেছে না। এখন এইখানে যদি আমরা বিপ্লবটা করে ফেলতে পারতাম তাহলে দুর্দান্ত হতো, এই কাঠামোটাই ভেঙে ফেলতে পারতাম। এখন আমরা বিপ্লবও করতে পারি নাই, গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি নাই। এই ক্রাইসিসের একটা শুধু সমাধান ছিল, সেইটা আমি বলবো বিএনপির দায়। সেই দায়টা হলো, ঠিক যখন ছাত্ররা বলেছিল প্লিজ আসেন আমরা 2 বছরের জন্য জাতীয় সরকার করি, ধরেন এই সরকার হলো মুক্তিযুদ্ধের পরে সব থেকে দুর্বলতম সরকার, কিন্তু জনসমর্থিত সরকার, কিন্তু জনসমর্থিত সরকার, কিন্তু তার গার্ডস নাই। কারণ ওই যে মেকানিজমগুলো ফাংশন করবে তার সাথে, ওগুলো এখন তাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। কিন্তু ভাই এই ধরেন আমার আপনি এখন বললেন কি ঠিক আছে আমি তোমার সচিব বানাই দিলাম, আমি কি আমলাতন্ত্রের এই কাজটা জানি? একটা হলো এই কাজটা বোঝা, ওটা তো প্রফেশনাল, ওটা তো মেকানিজম। আপনি যদি আজকে বলেন আমাকে আপনার টিভি চ্যানেলটা আজকে থেকে চালাবো, এটা আপনি আমার দিয়ে দিতে পারেন, কিন্তু আমি চালাইতে পারবো? আমি তো টেকনিক্যাল কাজবাজ জানি না। তো এখন আমলাতন্ত্রে যত রিক্রুটমেন্ট হয়েছে, পুলিশে হয়েছে, সবই তো ওই লোকজন। এখন তো সম্ভব না কালকেই বিসিএস নিয়ে একজন ধরেন আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে যোগ না দেওয়া আপনি তার এডিশনাল সেক্রেটারি বানাবেন, এটা তো সম্ভব না। আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আমি আপনাকে একটু যদি পিছনের দিকে ইতিহাসের দিকে দেখাই, যখন 90-এর গণ অভ্যুত্থানের পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন কিন্তু 9 বছরের এরশাদ সরকারের সাজানো গোছানো বাগান ছিল। আপনার মনে আছে মাত্র 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ কিভাবে, তখন তো এত আধুনিক প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু তিনি তো ঠিকই বলিষ্ঠ হাতে, বলিষ্ঠ নেতৃত্বে এক ধরনের ছাপ দেখেছে যে নিরপেক্ষ সরকারের যে আইডিয়াটা, সে নিরপেক্ষ সরকার আসলে মানুষ কেন ওয়েলকাম করে, তখন দেশের অনেক কিছু সমস্যার সমাধান হয়। আমরা বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময় দেখলাম 91 থেকে যখন 96 বিএনপির যে সাজানো বাগান প্রশাসন ছিল, সেই প্রশাসনকেই তো তিনি নাড়াচাড়া করে তিনি তো একটা অভূতপূর্ব একটা দৃশ্যপট রচনা করেছিলেন। আমরা লতিফুর রহমান সাহেবের সরকার দেখেছি, কেন তত্ত্বাবধায়ক সরকারটা মানুষের কাছে জনপ্রিয় মনে হলো। এবং 111-এর সরকার যে 2 বছর ছিল, আপনার নিশ্চয়ই হাতে মনে আছে, মানুষ টাকার বস্তা ভয়ে রেখে যেত। আমরা কিসের চেয়েছিলাম? আমরা যে স্বাধীনতা, এই যে লুটপাট, এই যে দুর্নীতি, এই যে 100 কোটি টাকার কাজ হয়ে যায় 1000 কোটি টাকা একটাকে পাস হয়েছে, এগুলো বের হতো। ট্রুথ কমিশনে মানুষ টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গেল। আমি একজন নাগরিক হিসেবে কি প্রশ্ন করতে পারি না যে আমার 11 মাসে কেন এই দৃশ্যপট নাই? আপনার শেষেরটা থেকে বলি, যেমন আপনি বলেছেন 111-এর সময় যে মানুষ রাস্তার পাশে দামি গাড়ি ফেলে চলে গেছে, টাকার বস্তা ফেলে চলে গেছে, এবং এই জিনিসটা আমরা বলেছি দেখেন যে সেই আর্মি কিন্তু এই আর্মি, যে আর্মি তখন একটা গাড়ি নিয়ে কোথাও ঢুকলে কোথায় বিএনপি কোথায় আওয়ামী লীগ সব পালাইতো, মানে তখন কিন্তু আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল। তো অবাক করার ব্যাপার হলো সেই আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার গত 11 মাস ধরে রাস্তায় আছে। কিন্তু এটা তো হতাশাজনক কথা যে আর্মি সেই বিগত সময়গুলোকে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে যেভাবে মানে কাজে লাগিয়েছে, এখন কিন্তু আমরা সেভাবে দেখি না। এবং
এইটার অনেক মেকানিজমই আছে, এই আলাপটা আমরা হয়তো ভাবে করতেও চাই না, কিন্তু বাস্তবতা হলো আর্মিকে মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত, যে আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে মানুষ, ইভেন আমার মনে আছে যে 3 মাসের জন্য অথবা 1 মাসের জন্য নির্বাচনের আগে যখন আর্মি যেত এলাকায় এলাকায়, তো আমাদের খুব মনে আছে যে ওই সময় একটাই ছিল, যারা একটু উপজেলা জেলা পর্যায়ে একটু বখাটে, তারা বড় বড় চুল রাখতো, তো ওই ভয়ে চুল কাটে ছোট রাখতো, মানে এমন একটা মেসেজ ছিল। কিন্তু আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ারে থাকা অবস্থায়, হ্যাঁ আমরা এটা বুঝি, তাদের প্রচণ্ড ক্লান্তি আছে, তারা দীর্ঘদিন ধরে বাইরে আছে, সেই যে নেমেছে এখন, এটা কিন্তু সত্য কথা, আর্মি সেই যে নেমেছে হাসিনা পতনের পরে, তারা এখন পর্যন্ত ক্যান্টনমেন্টে ফিরে যায় না, বাড়ি ফিরে যায় না, তাদের লাইফ প্রচণ্ড, এরপরেও তারা কিন্তু ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেখাচ্ছে না। এটার একটা কারণ, ওটার ইম্প্যাক্ট রাস্তায় নাই, নাম্বার 1। নাম্বার 2, ধরেন একটা মুশকিল কি, আপনি যে বললেন না যে জাস্টিস হাবিবুর রহমান সাহেব, তারপরে লতিফুর রহমান, শাহাবুদ্দিন সাহেব, ওনারা যে জিনিসগুলো দেখেছেন, দেখেন একটা মুশকিল হলো 90 পর্যন্ত ধরেন এরশাদকে ধরেন, এরপরে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যদি এই 3-4টা টার্ম ধরি, এরা সবাই দলে কম বেশি দলীয়করণ করেছে, বাংলাদেশের একটা প্র্যাকটিস। কিন্তু দেখেন এরশাদও কিন্তু ফ্যাসিবাদ কায়েম করতে পারে নাই। আপনি বলেন তো, এরশাদের যে 90-এর অভ্যুত্থান হলো, এরশাদকে নামাইতে গিয়ে কয়শো মানুষের জীবন দেয়া লাগছে? না, দিতে হয়নি, এত দিতে হয়নি। ডাক্তার মিলন হত্যাকাণ্ডের পরেই শুরু হয়ে গেল। ভাবেন, এবং আমরা শুধু এই যে জুলাইয়ের 1500 শহীদের কথা বলতেছি, কিন্তু আসলে তো এই 36শে জুলাই 36 দিনে আসে নাই, সেই আপনার পিলখানা মেসাকার, শাপলা, এরপরে মোদি হত্যাকাণ্ড, কতগুলো আপনি বলেন, অনেকগুলো কারণেই তো এই প্রেক্ষাপট হলো। কিন্তু ফ্যাক্ট হলো এই সময়টা তো সে এক্স্যাক্টলি ক্লাসিক্যাল যেটাকে ফ্যাসিবাদ বলে, ফ্যাসিজম বলে, এটা সে চর্চা করে ফেলেছে। প্রমাণ কি? প্রমাণ হলো, আপনি ভাবেন যে একটা সরকার, সে হলো খুবই খারাপ কাজ করেছে, সে পদত্যাগ করবে, কিন্তু এটাকে আপনি ধরেন, আমরা তো বলি যে লক্ষণ সেনের পরে গত 700-800 বছরে এই বাংলার ভূমিতে, মাটিতে আর কোনো শাসক পালিয়ে যায় নাই। মানে একটা মানুষ নিজে যখন জানে যে আমি কি পরিমাণ ভয়াবহ অপরাধ করেছি, তখন ন্যূনতম তারই আইনি কাঠামো, তার সব বিচার কাঠামো, এখানেও সে নিজেকে নিজে ফেস করতে চায় না। ইভেন আজকে তো আমি এটা বলতে চাই, ধরেন জামাতের যে নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এর মধ্যে একজনারটা আমি অনেক পরে জেনেছি, ওনার ছেলে আমাকে বলেছে, সম্ভবত মীর কাসেম আলী সাহেব, ওনার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট হয়, উনি তখন দেশে ছিলেন না, বিদেশ ছিলেন, উনি চাইলে সারা জীবন দেশে আর নাও আসতে পারতেন। তো ওনাকে নাকি জামাতের অন্যান্যরা জিজ্ঞেস করেছে, আপনি তো জানেন যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এবং এই ফলাফল হবে, আপনি কেন আসলেন না? তখন উনি বলেছে যে আমি কি আমার দেশের আইনি কাঠামোকে শ্রদ্ধা করব না? মানে আমার ফাঁসি হয়ে যাবে এই ভয়ে আমি দেশে আসবো না? এর মানে হাসিনার আইনি কাঠামোর মধ্যেও তারা দেশের উপরে এতটুকু আস্থা রাখতে পেরেছেন এবং এটা তাদের ঘটবে বলেও তারা দেশে এসেছেন। অথচ হাসিনার বানানো আইন আদালতের মধ্যেও সেই ন্যূনতম ভরসা রাখতে পারল না, তার পতন হলো এবং তিনি পালিয়ে গেল। কিন্তু ভয়ানক ব্যাপার কি জানেন? তিনি পালালেন, আপনি বলেন তো বাংলাদেশের কোন আন্দোলনে প্রধানমন্ত্রী পালানোর পরে পুলিশের থেকে শুরু করে আমলাতন্ত্রর এত বড় বড় কমান্ডিং লোকজনও পালিয়ে যায়? পুলিশের বড় বড় অফিসার পালিয়ে গেছে, আইজিপি পালাচ্ছে, মানে এটা কেমন ব্যাপার না? এর মানে হলো হাসিনা যেটা এখানে করেছিল, প্রফেশনালিজমের পিউটাও এখানে বাঁচাই রাখে নাই। অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো আসলে কিন্তু এরশাদ, আওয়ামী লীগ, বিএনপি এরা কিছু কিছু জায়গায় দলীয়করণ করেছে, কিন্তু পুরো রাষ্ট্র কাঠামো তাদের নিয়ন্ত্রণে নিতে পারে 15 বছর একটানা ক্ষমতায় থাকার না পারার ফলে কি হয়েছে, ওই বিচারপতি হাবিবুর রহমান এসেই তিনি অত্যন্ত গার্ডসের সাথে বেশ কিছু পরিবর্তন করতে পেরেছেন। কিন্তু এখন ধরেন উনি কি করতে পারেছেন, আমি আপনার বলি, ধরেন একজন জেলা থেকে একজন ডিসিরে তাড়াতাড়ি নিয়ে আসলো, কিন্তু এই কাঠামোর একদম অ্যাসিস্ট্যান্ট কমিশনারটা থেকে শুরু করে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত সবাই তো ছাকুনির মধ্য থেকে আসছে, আপনি কারে দিয়ে কারে বদলাবেন বলেন? তো এই জন্য আসলে হাসিনার এই ফ্যাসিবাদের সাথে বাংলাদেশের কোনো প্যাটার্নের সাথে আসলে মিলানো যাবে না। এটি হলো আমাদের, এবং হাসিনা আমাদের যেটা করেছে, সে পতন হয়েছে, ধরেন আমাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এইটাও দুঃখ না, মানুষ বেঁচে থাকলে একদিন পয়সা ফেরত আসে, কিন্তু সে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ভেঙে গেছে। আপনি ভাবেন একজন নির্বাচন কমিশনার সে নিজে ফোন দিয়ে বলে যে আমারা এসে নিয়ে যান, হাবিবুল আউয়াল, ওনারা তো নিজেরাই বলছে, এখন পুলিশের আইজিপি বলছে যে আমি রাজসাক্ষী হব। তো এটা তো ভয়াবহ ব্যাপার না? আপনি যেটা শুরুতে বলছিলেন যে একটা মানুষের আইনি কাঠামোতে বিচার হবে, বিচার সংস্কার, আমি বিভিন্ন সময় আপনার অনেকগুলো বক্তব্য আমি কোট করব, তার আগে একটু জিজ্ঞেস করি, এটা নিয়ে আমাদের দেশে একটা কথা আতঙ্ক হচ্ছে মব আতঙ্ক। আপনি কি শরীফুল ব্যক্তিগতভাবে এটা সমর্থন করেন? ধরেন একজনকে ধরে তারপরে জুতা দিয়ে পিটায়, জুতার মালা গলায় দিয়ে, মানে আমার কথা হচ্ছে তাকে তখন বিচারের আওতায় নিয়ে আসবেন, কিন্তু এটা করলে তো তার প্রতি এক ধরনের কিছু না কিছু মানুষের সহানুভূতি জাগতে পারে। এই কাজটা কি আসলে
ব্যক্তি প্রতিশোধ পরায়ণতা থেকে করা হচ্ছে নাকি আসলে স্থানীয় জনগণের একটা এখানে আমি প্রতিশোধ? আপনাকে দুটো ব্যাপার বলি। দেখেন, বলবেন? আপনি যদি গুগল করেন মব নিয়ে, দেখবেন যে এই শব্দ যেগুলো পত্রিকায়, ফ্রেমিং এ, মিডিয়ায় আসছে, এই শব্দগুলো রিসেন্ট 6 মাসে ধরে ব্যবহৃত হচ্ছে, মানে জি। আর্টিকেল গুলো। তার প্রথম প্রশ্ন হলো, মব কি আসলে গত 6 মাস 1 বছরই বাংলাদেশে এসেছে? মানে নামে ইংলিশে মব এই 6 মাস এসেছে। আমাদের এখানে ইনবিল্ট আমাদের সোসাইটিতে যে এই যে ধরেন একজন চোর অথবা ডাকাত, তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, তার চোখ তুলে ফেলা হচ্ছে, তো আমরা এই সময় কখন দুঃখ পাই? বাড্ডায় যে মহিলাকে অনেক আগে পিটিয়ে মারা হয়েছিল, যখন আমরা শুনেছি সে ছেলে ধরা না কিন্তু তাকে ভুলে মারা হয়েছে, তখন দুঃখ পেয়েছে। আচ্ছা, যদি আমরা শুনতাম যে সে আসলেই ছেলে ধরা, কিন্তু তাহলে কি কষ্ট পেতাম? যখন ডাকাত সন্দেহে বা চোর সন্দেহে কাউকে মেরে ফেলা হয়, যখন শুনি যে আসলে চোর ছিল না, তখন আমরা কষ্ট পাই। কিন্তু আসলে যদি সে চোর হয়, তখন তার পিটে মেরে ফেলে, আমরা কি পুরো বাংলাদেশের মানুষ কেউ কষ্ট পায়? না, পায় না। এর মানে হলো, কিন্তু কথা হলো, ন্যূনতম যদি একটা আইনি রাষ্ট্র হয়, তাহলে সেখানে কি একজন চোরকেও, একজন ডাকাতকেও, একজন ধর্ষককেও পিটিয়ে মারা যায়? না, মারা যায় না। তাহলে আইন আছে কিসের জন্য? আদালত আছে কিসের জন্য? এখন এর মানে হলো এইটাই গত 6 মাস 1 বছর শুরু হয় নাই। গত আমাদের জন্মের পর থেকে আমরা শুনি যে মানুষ, গ্রামবাসী কি করছে, ডাকাতকে পিটিয়ে মেরে ফেলছে। হ্যাঁ, এটার কোনো জাস্টিফিকেশন নাই, কিন্তু এটার তো মানুষের এই মনস্তত্ব কেন তৈরি হলো? সে দেখে যে একটা ধর্ষক একটা 3 বাচ্চাকে, 4 বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলেছে, মানুষের মনস্তত্ত্বে তার বাবা মা ভয়াবহ ঘটনা ঘটে যায়। হ্যাঁ, ছিনতাইকারী যখন মেরে ফেলছে, তখন সে যখন জানে যে এই রাষ্ট্রটা তার এখন পর্যন্ত এমন রাষ্ট্র বানাতে পারে নাই যে আসলেই তার বিচার হবে, তাকে ধরে দিবে, সে অনেক টাকা খরচ করে আবার বের হয়ে আসবে, আবার ধর্ষণ করবে বা আবার হত্যা করবে, তো মানুষ আবার তাকে কি করে? এই জন্য আইন হাতে তুলে নেয়। এর মানে এটা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে কোনো ব্যাখ্যা না। আমাদের এমন রাষ্ট্র বানাইতে হবে যাতে যে ভয়াবহ খুনি অপরাধী তাকেও আদালতি বিচার করবে, আমরা আদালতের কাছে সোপর্দ করব, কেউ নিজে আইন নিতে পারবে না। কিন্তু ন্যূনতম সেই আস্থার রাষ্ট্র তো আমাদের আগে বানাইতে হবে, সেই জায়গাটা আমাদের নিতে হবে, সেটা আমাদের সমান নিতে হবে। তো নাম্বার 2 হচ্ছে, ধরেন আপনি এই যে যেটা বলছেন যে নুরুল হুদা সাহেবের সাথে, দেখেন এটা আমি মনে করি শতভাগ রাষ্ট্রের দায়। ওনাকে বাসা থেকে সামনে যেরকম ওনাকে জুতার মালা পরানো হলো, প্রথম কথা হলো যে এইটা নির্বাচনই হয় নাই, সারা দেশের সবাই জানে, সেই নির্বাচন কমিশনারদেরকে ধরতে আপনার 10 মাস 11 মাস লাগলো কেন? এই রাষ্ট্র তাদের বিরুদ্ধে মামলা করতে পারে না, বিএনপিকে কেন মামলা করতে হলো? মানে আপনি কি করেছেন? এবং রাষ্ট্র 11 মাস পরে এসে বলছে আমরা এই 3টা নির্বাচনের ব্যাপারে এখন নতুন তদন্ত করব এবং তাদের বিরুদ্ধে মামলা করব। এর মানে এইটা জানতে আপনার 11 মাস লাগবে? আপনি যদি ধরেন 3 মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে মামলা করতেন, তদন্ত শুরু করতেন, এবং আপনি রাষ্ট্রই যদি তাকে গ্রেফতার করতেন, তাহলে তো তার জনগণ খুঁজে পাইতো না, নাম্বার 1। নাম্বার 2 হলো, ঠিক আছে, বিএনপিও ধরেন যখন মামলা করলো, রাইট, তো একটা ধরেন একজন অপরাধী, সে কোথায় আছে এইটাকে ওই এলাকার লোক আগে জানে নাকি তার ব্যাপারে? সে তো কিন্তু ছোটখাটো লোক না, সে কিন্তু সাংবিধানিক একটা প্রতিষ্ঠানে কাজ করা বড় ব্যক্তি। তো এনএসআই আছে কিসের জন্য? ডিজিএফ আছে কিসের জন্য? ডিবি আছে কিসের জন্য? তারা তার অবস্থান তো জানে। তাহলে আপনি যদি আগেই তাকে গ্রেফতার করে ফেলেন, তাহলে জনগণ তাকে হাতের কাছে পায় কিভাবে আর জুতো পেটা করে কিভাবে? মানে হলো আপনি সামহাও তার পক্ষে সিম্প্যাথি তৈরি করবার জন্য আপনি ধরছেন না, আপনি মানুষকে জানাচ্ছেন সে বাসার সামনে আছে। তো এটা তো মানুষের খুব কমন রেস যে যেই ভোট তো শুধু দিতে দেয় না, 18তে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সুবর্ণচরে এক আমাদের বোন 4 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দিয়েছে, এই অপরাধে তাকে ধর্ষণ করা হয়েছে। এবং নুরুল হুদা তখন বলেছে যে নির্বাচন ফেয়ার হয়েছে। আপনি কি শোনেন, গণহত্যার চেয়েও মাঝে মধ্যে এটা জঘন্য, কারণ এই নির্বাচনগুলো গণহত্যাকে লেজিটিমেসি দিয়েছে। তো জনরোষ তো তার উপরে আসবেই, আপনি কেন তাকে ধরেন নাই? বরং আমি তো মনে করি রাষ্ট্রের একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে এটা করিয়েছে যাতে তাদের ভাবে সিম্প্যাথি তৈরি হয়। আপনি নিজেও অনেক সময় বলেন জুলাই আন্দোলন কুক্ষিগত হওয়ার জন্য দায়ী এই অনেকগুলো পার্ট, তাদের মধ্যে আমাদের জুলাই সহযোদ্ধারাও আছে। আপনি একটা শরীফুল্লাহকে সরাসরি জিজ্ঞেস করেন, আপনি তো ইনকিলাব মঞ্চ করেছেন, আপনি তো রাজনৈতিক দল, আপনিও চাইলে করতে পারতেন। আমি এনসিপি, আমি তাদেরকে তরুণ ছাত্র, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে তারা দেশের ভবিষ্যৎ, অবশ্যই আপনারাই ভবিষ্যৎ, আপনারা রাজনীতি করবেন, কিন্তু ঠিক যেভাবে রাজনীতিকে পটভূমিতে নেমে যেভাবে নিজেকে ফোকাস করা নাকি নিজেকে জাহির করা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু প্রতিটি জায়গায় যেভাবে নিজেদের মতবাদকে দেওয়া হলো, আজকে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে আন্দোলন করেছেন, আমাদেরও একটা সমর্থন ছিল যে এই আন্দোলনে আমার মত আমি প্রকাশ করবো, আপনি গ্রহণ করতেও পারেন, না করতে পারেন, আমি বাক স্বাধীনতা আমার আছে। তো সেই সময় আমরা যারা কথা বলেছি, আজকে যদি আমরা কথা কোনো সমালোচনা করি তাদের, তখন যদি তাদেরকে সফট লিগার হিসাবে ট্যাগ দেওয়া হয়, সফট আওয়ামী লীগার, সেটাকে কি আপনি সমর্থন করেন?
দেখেন এটা হলো কি আসলে ওই আবার যে না, আমি যেটা- আরেকটু শেষ করে আপনি জি, একবারে বলেন, জি। এবং আপনি নিজে একটা দুঃখ করে বলেছেন যে ভাই তোমাদের দুই দিন আগে যে ছেলেটাকে আমরা দেখছি 200 টাকা 300 টাকার টি শার্ট পরতে, আজকে হঠাৎ করে 10 মাসে তুমি কোটি টাকার মালিক হয়ে গেলা, কোত্থেকে রে ভাই? আপনি সরবুলাদে আপনার গাড়ি আছে? না না আমাকে একটু যদি আপনি একটু আচ্ছা, এখানে বিস্তারিত দুইটা বলেন। ব্যাপার দেখেন, আমি দুইটা ব্যাপার বলি। একটা হলো হ্যাঁ, এটা তো সত্যই যে মানে এই যে বললেন আপনারা যে ভয়েস দিয়েছেন, আপনারা সব মানে ধরেন আপনি নিজে আন্দোলনে নামেন না, কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু নেমেছে এবং ওর সিকিউরিটির জন্য কিন্তু আপনাকে রাস্তায় যেতে অবশ্যই, হয়েছে। অবশ্যই। এটা কিন্তু সারা বাংলাদেশের গল্প, নইলে তো এটা গণ অভ্যুত্থান হতো না। তো এটা তো সত্য। এখন ধরেন আমার আফসোসের জায়গা যেটা, সেটা হলো এরকম একটা তুমুল ঐতিহাসিক গণ অভ্যুত্থান হবার পরে ধরেন একটা জাতির তো 50-100 ছেলে মেয়ে হয়ে ওঠা দরকার, যাদেরকে পুরো জাতি চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে যে না, এই ছেলেটা এই মেয়েটা না, ওরা এটার ব্যাপারে বিক্রি করবে না, বা ওরা কোনোভাবে বিক্রি হবে না, এরকম তো থাকা দরকার। এটা হওয়া উচিত ছিল। আমাদের কপাল খারাপ এবং দিন শেষে মানে অনেক মেকানিজমের কারণেই আমাদের ওই ফিগারগুলো সংখ্যায় আস্তে 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 করে কমে গেছে। তো এইটা একটা যেরকম বাস্তবতা। এখন ধরেন আমি যে বলছি যে আমাদের কিছু ছোট ভাই, আমাদের বন্ধুদের কথা, যে 300 টাকা টি শার্ট পরেছে এখন বেশি দামের পরে, এইটা আমি আসলে তাকেই কেন বলছি, আমি কেন বিএনপিকে বলছি না? কারণ বিএনপি তো ধরেন যে এটা তো বাস্তবতা যে গত 1 বছর আগে মানে কোনো অবস্থাই ছিল না, এখন তারা অনেক টাকার মালিক হয়েছে। এরপর আমি কেন বিএনপিকে টার্গেট করে বলি না? কারণ তার প্রতি আমার ওই দরদও নাই, সুতরাং দায়ও নাই। কারণ সে যা সে তাই করবে। ধরেন বিএনপি তো পুরনো বন্দোবস্তের দল, একদম ওপেনলি বললেও ধরেন পুরো বাংলাদেশের সমস্ত চাঁদাবাজি প্যাটার্ন যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের যে পলিটিক্যাল পাইপলাইন চ্যানেল, এই দলগুলো চলবে কিভাবে আসলে? মানে নতুন কোনো দল তো নতুন পাইপলাইন তৈরি করতে পারে না, Exactly. তাই না? তো বিএনপির প্রতি এই জন্য আমার প্রত্যাশাও নাই। তা আমাদের ছাত্ররা, আমাদের যে ভাইয়েরা, এনসিপির ভাইয়েরা একটা নতুন স্বপ্ন, নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বিনির্মাণের কথা বলে এসেছে। এই নতুন শব্দটাই তো মানুষ ভালোবেসে তাদেরকে পছন্দ করছে। তখন এই নতুন এইটার সাথে আপনি যখন দেখবেন যে এটার সাথে পুরনো কোনো কি কালচারের মিলে যাচ্ছে, তখন তো মানুষ আশাহত হবে এবং তাকে প্রশ্ন করবে। এই জন্য এনসিপির ভাইদের প্রতি আমার যেটা কথা, যে তারা যদি বলে যে এটা বিএনপিকে কেন জিজ্ঞেস করেন না, এই প্রশ্নটা বোকা প্রশ্ন। কারণ হলো বিএনপি তো আমার ইসের মধ্যে, প্রত্যাশার মধ্যে নাই। বিএনপি ওই পুরনো বন্দোবস্ত, জামাত ওই পুরনো বন্দোবস্ত, বা অন্য কেউ। এই জন্য আমি তারা বলিও না, তারা জিজ্ঞেসও করি না। তো তুমি যেহেতু নতুন কথা বলেছো, তোমাকে আমি এই জন্য ভালোবাসি, সুতরাং তোমার জিনিসটি আমার সবচেয়ে বেশি চোখে পড়বে। এই জন্য অসংখ্য আমি তাকে ধন্যবাদ। প্রশ্নটা আপনাকে করি। সর্বশেষ একটা জি। 10 সেকেন্ডে জানতে চাই, আপনি কি নির্বাচনে অংশ নেবেন? হ্যাঁ, আমি এখন পর্যন্ত যে তবে স্বতন্ত্র। আর ঢাকা 8 যেটা শাহবাগ, এটা আমাদের যে কালচারাল লড়াইটা, এই লড়াইটাকে জারি করবার জন্য নট নেসেসারিলি এমপি হইতে হবে এখন যে কোনোভাবে, কিন্তু নতুন রাজনীতি নির্মাণে আমরা কিছু মডেল তৈরি করতে চাই এবং পুরনোদের জন্য, পুরনো ধারার রাজনীতিটাকে আমরা কঠিন করে তুলতে চাই একটা স্যাম্পল হিসেবে মানুষের কাছে। সেই ধারা থেকে আমরা এই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার চিন্তা করছি। দর্শক, শরীফ ওসমান হাদি যেটা বলছিলেন, তিনি কালচার যে তার লড়াইটা, সে এমপি হতে না, কিন্তু সে সেই জায়গাটা, সেই আসনটাকে বেছে নিচ্ছে যেখান থেকে যেই যাত্রাটা হয়েছিল, যেই শাহবাগ, যে উত্তাল, যেই জনসমুদ্র নিয়ে এসেছিল শরীফ ওসমান হাদি, ঠিক সেই জায়গায় নির্বাচন করতে চায় স্বতন্ত্রভাবে। নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে নতুন দিনে নতুন বন্দোবস্তে নতুন রাজনীতির ঝান্ডা উড়াবে শরীফ ওসমান হাদি এবং অন্য তরুণ ছাত্র নেতা ভাইরা। আমরা সেই প্রত্যাশা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন। নতুন কোনো অনুষ্ঠান আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে।